রাজনীতি যাকে আপনারা অনেকেই বলে থাকেন রাজার নীতি, তা আসলে হওয়ার কথা ছিল নীতির রাজা। নীতিরাজ কথাটা এমনভাবেই হওয়া উচিত ছিল, কিন্তু হয়ে গেছে যেহেতু রাজনীতি। যারা এই শব্দটা বানিয়েছেন তারাই আসলে এই শব্দের মাঝেই একটা ফাঁক রেখে গেছেন। রাজনীতি থেকে রাজার নীতি খুব সহজ। যদি কথাটা নীতিরাজ হতো তাহলে হয়তো বা এতটা সহজ হতো না এটাকে রাজার নীতি বানানোর। রাজনীতির অনেক দিক আছে, অনেক অ্যাসপেক্টস আছে, অনেক দর্শন আছে। রাজনীতি নিয়ে আমি মোটেও পড়াশোনা করিনি, রাজনীতি আমার সাবজেক্টও না, কিন্তু রাজনীতিতে কিছু জিনিস অনেক বেশি আলোচনা হয়, অনেক বেশি কথা হয় রাজনীতির অনেক বিষয় নিয়ে। আজকে রাজনীতির কিছু জিনিসকে আপনাদের সামনে বলার চেষ্টা করব। এই যে বলা, সেই বলাটাকে নাম দিয়েছি পলিটিকোলজি। আমি জানি সাংবিধানিক বা আবিধানিক জায়গায় কোনো পলিটিকোলজি নামে কোনো কথা নেই, কিন্তু এটা আমার আবিষ্কার মানুষ করতেই পারে, মানুষ দিতেই পারে নাম। পলিটিকোলজির ফার্স্ট পার্ট আজকে কথা বলবো রাজনীতির কিছু দিক নিয়ে। রাজনীতি যেটা বুদ্ধি এবং মাঠের কর্মক্ষমতা বা মাঠের কর্মদক্ষতার খেলা। রাজনীতিকে অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করেছেন। আমাদের দেশে একটা কথা খুব বেশি জোরে ঝরে ইদানিং শোনা যায় যে রাজনীতিতে মেধাবীরা আসলে রাজনীতি নাকি ভালো হয়ে যাবে। তবে রাজনীতি কি আসলেই মেধাবীদের জন্যই করা হয়েছিল কিনা, বা রাজনীতি মেধাবীদেরই করার কাজ কিনা, সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক সমালোচনা, অনেক সন্দেহ থাকতে পারে। বাট রাজনীতিকে অনেকেই অনেকভাবে দুই ভাগে বিভক্ত করেছেন। রাজনীতির মধ্যেই আরেকটা দিক আছে যেটাকে বলা হয় পলিটোক্রেসি, এবং আরেকটাকে বলা হয় মেরিটোক্রেসি। এখন পলিটোক্রেসি এবং মেরিটোক্রেসি এই দুইজনের সাংঘর্ষিক নয়, বরং সমান্তরালে এগিয়ে যাওয়ার কথা। কিন্তু সেই পলিটোক্রেসি এবং মেরিটোক্রেসিকেই আমরা খুব সহজভাবে বা কঠিনভাবে আমরা একে অপরের মুখোমুখি করে ফেলছি। রাজনীতি মেধাবীদের কাজ নয়, আবার হয়। রাজনীতি মেধাবীদের কাজ। রাজনীতি যারা বানাবেন, রাজনীতি যারা গড়বেন, রাজনীতির নীতিগুলো যারা তৈরি করবেন, সেগুলো অবশ্যই মেধাবীদের কাজ। কিন্তু সেটাকে যারা ইমপ্লিকেশন করবেন, যারা অ্যাপ্লিকেশন করবেন, তারা সবাই মেধাবী নয়। কৃষক, শ্রমিক, মজুর, খেটে খাওয়া মানুষেরও রাজনীতি আছে, মাঝি মাল্লাদেরও রাজনীতি আছে। তাই তারা অনেক মেধাবী নয়। আমাদের দৃষ্টিতে মেধা, আমরা যাকে বলে থাকি সিজিপি এর খেলা, সার্টিফিকেটের খেলা, সেই মেধায় তারা কিন্তু মেধাবী নয়। তাদেরও মেধা আছে বিভিন্ন ক্ষেত্রে, বাট আমাদের যে মেধাকে আমরা যেভাবে সংজ্ঞায়িত করে থাকি, সেই মেধায় তারা মেধায়িত নয়। তাহলে তারা কি রাজনীতি করতে পারবেন না? রাজনীতি কি শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হয়ে থাকে? রাজনীতি কি শুধুমাত্র একটা দল বা রাজনৈতিক দলের ক্ষেত্রে হয়ে থাকে? ঘরে, বাইরে, অফিসে, আদালতে, বন্ধু মহলে, ঘরে, স্বামী স্ত্রীর মধ্যে, সব জায়গায় রাজনীতি থাকে। সেই রাজনীতি আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় যে রাজনীতি রাজার ক্ষমতায় বসায়, সেই রাজনীতি আমাদের আলোচ্য বিষয়। বলছিলাম পলিটোক্রেসি এবং মেরিটোক্রেসি নিয়ে। ইদানিং আমাদের দেশে মেধাবী শব্দটা একটা গালিতে পরিণত হয়ে যাচ্ছে, কারণ অনেকেই বলছেন যে আমাদের সংগঠন মেধাবীদের সংগঠন। আমি সংগঠন বলতে রাজনৈতিক সংগঠনকেই বোঝাচ্ছি। আমাদের সংগঠন মেধাবীদের সংগঠন, এই কথাটি যখন বলবেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার সংগঠনটি দেশের অধিকাংশ মানুষের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কারণ দেশের অধিকাংশ মানুষ মেধাবী নন। দেশের অধিকাংশ মানুষ আপনাদের তথাকথিত মেধাবী বিচারের যে মানদণ্ড, সেই মানদণ্ডে অধিকাংশ মানুষই মেধাবী নন। সো মেরিটোক্রেসি আপনাকে থাকতে হবে রাজনীতি তৈরি করার জন্য। রাজনীতি আপনি কি করবেন সেটার জন্য আপনাকে অবশ্যই মেরিটের দ্বারস্থ হতে হবে, আপনাকে মেধার দ্বারস্থ হতে হবে। কিন্তু আপনি মাঠে যখন রাজনীতি করবেন, তখন সেটা অবশ্যই পলিটোক্রেসির সহায়তায়। কারণ আপনি ফেসবুক দখল করলেন, আপনি মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যারেটিভ তৈরি করলেন, কিন্তু সেই ন্যারেটিভ আপনি ওই গ্রামের একদম সহজ সরল আনিস ভাইয়ের বাসায় পৌঁছাতে পারলেন না। সেটা
আপনার রাজনীতি হলো না। অর্থাৎ আপনাকে মেরিটোক্রেসি বা এখন বর্তমানে আমরা প্রযুক্তির যে খেলা আমরা দেখি, সেই খেলায় আপনাকে মেরিটোক্রেসি দিয়েই যে শুধু আপনি জয়লাভ করতে পারবেন সবকিছু তা নয়। এটা বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে খাটে, কিন্তু বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে শুধুমাত্র মেরিটোক্রেসি কখনো রাজনীতির সবকিছু হতে পারে না। আমাকে রাজনীতি করতে হলে আমাকে পলিটোক্রেসি এবং মেরিটোক্রেসি দুইটার সমন্বয় করতে হবে। কিন্তু অনেকেই আবার আমরা রাজনীতিকে মনে করি বুদ্ধিভিত্তিক রাজনীতিকেই আমরা শুধুমাত্র রাজনীতি মনে করি, এবং এই বুদ্ধিভিত্তিক রাজনীতির সূচনা আমাদের ইহজগতে শুরু হয়েছিল ইবলিস শয়তানের দ্বারা, এবং সেই ইবলিস শয়তানের দ্বারা শুরু হওয়ার কারণে বুদ্ধিভিত্তিক রাজনীতি বলতে আমরা হয়তোবা সেটাকেই বুঝি যে কোনোভাবে আমার অপরপক্ষকে আক্রমণ করা যায়, এটাই বোধহয় শুধুমাত্র বুদ্ধিভিত্তিক রাজনীতি। অর্থাৎ বুদ্ধিভিত্তিক রাজনীতি মানে ওই শয়তানের প্ররোচনায় যেহেতু রাজনীতি বুদ্ধিভিত্তিক শয়তানি শুরু হয়েছে, অর্থাৎ আমরা বুদ্ধিভিত্তিক রাজনীতিকেও বোধহয় খালি ওই শয়তানিটাই বুঝি। অর্থাৎ আপনি আমাকে কতভাবে ঘায়েল করতে পারবেন সেই বিষয়টাই বোধহয় রাজনীতি, কিন্তু রাজনীতি আসলে সেই বিষয়টা নয়। রাজনীতি হচ্ছে সেই বিষয়টা যে আপনার গল্পটা কি। আপনার বিপক্ষ দল 10টা মার্ডার করেছে, আপনার বিপক্ষ দল 100টা চাঁদাবাজি করেছে, এটা আপনার রাজনীতি নয়। আপনার রাজনীতি হচ্ছে আপনার দলের গল্পটা। আমি খুব সহজে উদাহরণ সহকারে বোঝাতে পারি। পৃথিবীতে বিভিন্ন রাজনৈতিক দল আছে, হাজার হাজার লাখ লাখ রাজনৈতিক দল আছে। সব রাজনৈতিক দল কি সফল হতে পেরেছে? সব রাজনৈতিক দলে কি লাখ লাখ কোটি কোটি মানুষ যুক্ত হতে পেরেছে? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের কথাই যদি আমি বলি, যে এই বাংলাদেশের রাজনীতিতে আমি একটা দলের নাম বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আমি পাশাপাশি আরো একটা দলের নাম বলবো সিপিবি বা ন্যাপ বা জাসদ। এই ধরনের রাজনৈতিক দল আছে। এই রাজনৈতিক দলগুলো কেন বিএনপির মতো হতে পারেনি? বিএনপি কেন ওই জায়গায় পৌঁছে যায়নি? বিএনপি কেন ন্যাপ বা জাসদের মতো পতন হয়নি? এটা নিয়ে অনেক গবেষণার জায়গা আছে, এবং সেই জায়গাটাই অবশ্যই মেরিটোক্রেসির জায়গা। সেই কানেকশনটা মেরিটোক্রেসির জায়গা থেকে হলেও কাজটা আপনাকে মাঠেই করতে হয়েছে। কিভাবে? বিএনপি আজ এই দেশের মানুষ 5 থেকে 7 কোটি মানুষ বিএনপির সাথে সামহাউ কানেক্টেড। এই বিএনপির সাথে যে এতগুলো মানুষ কানেক্টেড, তারা একটা পরিবার হয়ে একসাথে এক কথা বলতে চায়, এবং সেই পরিবার হয়ে ওঠার পিছনে কি ছিল আসলে মূলনীতি, কেন তারা পরিবার হয়ে উঠেছে? পরিবার হয়ে ওঠার পিছনে নিশ্চয়ই একটা গল্প আছে। সেই গল্পটা কি? সেটা হচ্ছে শহীদ জিয়ার আদর্শ। যারা বিএনপি করে তাদের কাছে আপনি জিজ্ঞেস করলে শুনবেন যে তাদের শহীদ জিয়ার আদর্শের সৈনিক তারা। শহীদ জিয়ার আদর্শটা কি? প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলে কি কি করেছেন, তার আদর্শের নীতিমালার মধ্যে কি কি ছিল, সেটা হয়তো বা অনেকেই জানেন না। কিন্তু ওই যে শহীদ জিয়ার আদর্শ, ওই নামটার সাথে সবাই কানেক্টেড। এবং বিএনপির এখানে রাজনৈতিক সফলতা এটাই যে ওই শহীদ জিয়ার আদর্শ বা বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শের সাথে এতগুলো মানুষকে কানেক্টেড করতে পেরেছেন, যে যেই গল্পটা ন্যাপ জাসদ সিপিবিরা বানাতে পারেননি, এতগুলো মানুষকে কানেক্ট করতে পারেননি। সো রাজনীতি মেধার খেলা, এটা অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু রাজনীতি শুধুমাত্র মেধারই যে খেলা, সেটাও অস্বীকার করার সুযোগ নাই। তাই এখন বর্তমান প্রেক্ষাপটে অনেকেই শুধুমাত্র মনে করছেন যে সোশ্যাল মিডিয়াতে 10,000 লাইক মানেই আপনি অনেক কিছু হয়ে গেছেন। সেই জায়গাটা থেকে আমাদেরকে বের হতে হবে, কারণ আপনার অনেক বড় একটা অংশ যারা আপনার ভোটার, কারণ হচ্ছে আপনাকে তো রাজনীতি করে আপনাকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। অনেকেই বলেন যে আমরা রাজনীতি করি মানুষের জন্য, বা আমরা রাজনীতি করি অনেক কিছু করার জন্য। মানুষের জন্য রাজনীতি করতে হলেও আপনাকে, মানুষের জন্য কাজ করার জন্য হলেও আপনাকে ক্ষমতায় আসতে হবে। রাজনীতির শেষ কথা ক্ষমতা, এর বাইরে অন্য কোনো কথা নেই। যেটা আমরা বলি সেটা স্ট্যান্ডবাজি, সেটাও হয়তো আমাদের ওই রাজনীতিতে ভালো করারই একটা মার্কেটিং, বা ওই ক্ষমতায় যাওয়ারই একটা মার্কেটিং। রাজনীতি নিয়ে অনেক কথা বলা যাবে, অনেক কথা বলবো। আজকে প্রথম অধ্যায়, তাই বেশি কিছু বলছি না। একটা জিনিস নিয়ে ছোট করে শেষ করব, সেটা হয়তোবা আলাদা করে সেটা নিয়ে আরো একটা অধ্যায় বা আরো একটা ভিডিও বানাবো। সেটা হচ্ছে পরিবারতন্ত্র। আমাদের দেশে পরিবারতন্ত্র নামে একটা খুব জটিল শব্দ আমরা শুনে থাকি। এটা রাজনীতির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, এবং মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে রাজনীতিতে পরিবারের ছায়া বা পরিবারের যে ধারাবাহিকতা, এটা থেকে কেউ বের হতে পেরেছে।
এটা থেকে বের হতে পারেনি। কারণ রাজনীতি ওটাই, যেটা আপনার বাবার রক্তে ছিল সেটা আপনার রক্তে আসবে। এই যে পরিবার থেকে পাওয়া বা জিন সিকোয়েন্স থেকে পাওয়া যে রাজনীতি, সেটা অন্য জায়গা থেকে সহজেই পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, পরিবারতন্ত্র বা পরিবার থেকেই নেতা হয়ে ওঠার মধ্যে অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু পরিবার থেকে হয়ে কেউ উঠতে পারে না যদি সে ব্যর্থ, যদি সে অযোগ্য হয়। আমি একদম উদাহরণ সহকারে বলতে চাই, আমাদের কিছুদিন আগে পালিয়ে যাওয়া পলাতক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তারও একজন পুত্র আছে, কিন্তু রাজনীতিতে তাকে কতটা মানুষ গ্রহণ করতে পেরেছে, কতটা তিনি প্রভাব ফেলতে পেরেছেন, সেটা আমরা খুব ভালো করেই জানি। পরিবারতন্ত্র ছাড়া কোনো রাজনৈতিক দলও টেকে না, এটাও সত্যি। আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখব যে এই ডাইনাস্টিক পলিটিক্স এটা খুবই জনপ্রিয় একটা পলিটিক্স, এবং বিশ্বের যতগুলো রাজনৈতিক দল আমি দেখেছি যারা সাস্টেইন করতে পেরেছে, তারা পরিবারতন্ত্রের কারণেই পেরেছে। আমার বাবা যেটাকে টেনে নিয়ে গেছে সেটাকে আমি টেনে নিয়ে যাব যে আবেগে, সেই আবেগটা অন্য অনেকের মাঝেই নাই। থাকতে পারে, অসম্ভব কিছু না, কিন্তু নাই। এজন্য পরিবারতন্ত্রকে নয়, পরিবার থেকে যদি কেউ উঠে আসে তিনি যেন যোগ্যতার সাথে সংযোগ করে উঠে আসে, সেটা হওয়া উচিত আমাদের মূল মটো। পরিবারতন্ত্রের বাইরে আমরা কেউ যেতে পারি না। যারা ইদানিংকালে অনেক বড় বড় কথা বলছে, তাদেরও দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী একই সাথে একই দলে রাজনীতি করছেন। খুবই ভালো বিষয়, কারণ পরিবার যখন ছোট থাকে তখন এটা নিয়ে কথা হয়, কিন্তু এই যে পরিবারতন্ত্র নিয়ে অনেক কথা হয়, আপনি দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে পরিবারতন্ত্র নিয়ে কথা হয়, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা তো দাবি করে তারা 10 কোটি মানুষের পরিবার। সেই পরিবারের একজন প্রতিনিধি জনাব তারেক রহমান, তিনি জিয়া পরিবার থেকে এসেছেন তা নয়, তিনি বিএনপি পরিবার থেকে এসেছেন। জিয়া পরিবারটাই বাংলাদেশের পুরো জাতীয়তাবাদের আদর্শের একটা ধারক বাহক হিসেবে কাজ করছে। সেক্ষেত্রে পরিবারতন্ত্র এটাকে আমরা পলিটিক্সের একটা প্রতিবন্ধকতা বানাতে পারি না। পরিবার থেকে কেউ উঠে আসলেই যে তিনি রাজনীতি করতে পারবেন না তা নয়। পরিবার থেকে যদি কেউ যোগ্য মানুষ উঠে আসে, তাকে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। সর্বশেষ একটা কথা বলে শেষ করব। একটা জিনিস আমরা মনে করি যে আমি কাউকে আঘাত করছি মানেই আমি জিতে যাচ্ছি, তা নয়। আজকে আপনি যাকে আঘাত করছেন, একটা সময় তার অধীনে আপনাকে রাজনীতি করতে হতে পারে। রাজনীতি এমন একটা জায়গা, রাজনীতি এমন এক গোলক ধাঁধা, যেই ধাঁধাটা ঘুরছে, ঘোড়ার ঘূর্ণিপাকে এক সময় আপনি উপরে আছেন বলে আজকে একজনকে ধাক্কা মেরে যাচ্ছেন, তিনি একদিন উপরে উঠে চলে যাবে, তখন আপনাকে যে চাপ দেবে না তার গ্যারান্টি কি? তাই পলিটিক্স অবশ্যই মেরিটোক্রেসির জায়গা, বুদ্ধিভিত্তিক চর্চার জায়গা, কিন্তু সেই বুদ্ধিভিত্তিক চর্চাকে সেই শয়তানি চর্চা যেটা ইবলিস করেছিল, সেই চর্চায় পরিণত না করে পলিটিক্স মেধা দিয়ে করি, ঠিক আছে, কিন্তু সেই পলিটিক্সটা হোক মানুষের জন্য। সেই রাজনীতি রাজার নীতি নয়, নীতির রাজা হোক, রাজার নীতি হোক, তবে সেই নীতি যেন প্রজাদের জন্য কাজ করে। সেই রাজা যেন তার মানুষদেরকে প্রজা না মনে করে, তার মানুষদেরকে সহযোদ্ধা মনে করে, সহকর্মী মনে করে। সেটাই হোক মানুষের জন্য রাজনীতি। রাজনীতি নিয়ে আজকের আলাপ এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।